আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটু ভিন্ন একটি প্রসঙ্গে কিছু কথা বলবার চেষ্টা করব। বিষয়টি নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশা করি পুরো সময় আপনারা আমার সাথে থাকবেন। স্বাধীনতার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের এতটা ঘটনাবহুল সময় সম্ভবত আর আসেনি। মানে আমি বলছিলাম, আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় আসার পরে এই গত ৩-৪ বছর ধরে বাংলাদেশ আমেরিকার সম্পর্ক যেসব নাটকীয় মোড় বা বাঁক অতিক্রম করছে, এখনো করছে বা করেছে, তেমন সময় আগে কখনো আসেনি। আগে কখনো নিষেধাজ্ঞার মতো ঘটনা ঘটেনি। নিয়মিত মার্কিন ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ এভাবে আসেনি এর আগে কখনো। আর এইসব ঘটনায় যে নামটি অবধারিতভাবে সবচেয়ে বেশি উচ্চারিত হতে দেখা যায় তার নাম পিটার ডি হাস। তিনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসাডার। তাকে দিয়ে আলোচনা সমালোচনা, হাসি ঠাট্টা সবই চলে। সরকারি দল কঠোর সমালোচনা করে, বিরোধী দলের এক নেতা তাকে আব্বা ডেকে টকশোতে হেসে কোটি কোটি হন। নির্বাচনের আগে তাকে অবতার ডেকে মিশা শাহজাহান ওমর পরে আওয়ামী লীগে যোগ দিয়ে বিনা ভোটের এমপি পেয়েছেন। কেউ কেউ একথাও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে তিনি বাংলাদেশের ভাগ্যবিধাতা, তিনি বাংলাদেশের নারীদের মধ্যে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছেন। নানা রকমের কথাবার্তা অনেকে নানা রং চং মিশিয়ে নানা কারণে বলবার চেষ্টা করেছেন। সব মিলে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাস সবসময় একটি আলোচিত নাম ছিল, আছে এবং হয়তো ভবিষ্যতে থাকবে। পিটার হাস একজন স্বনামধন্য আমেরিকান কূটনীতিক এবং বর্তমানে তিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা যখন কথা বলছি তখন তার বিদায়ের প্রাক্কাল চলছে। তিনি আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশ ত্যাগ করবেন। তার মেয়াদ শেষ হচ্ছে নাকি তিনি কোনো কারণে এই পেশা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন তা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। আমরা বিষয়টি বিস্তারিত বুঝতে চেষ্টা করব। তার আগে আমরা পিটার হাসের কর্মজীবনটা সংক্ষেপে একটু দেখে নিতে চাই, তাহলে বুঝতে সুবিধা হবে। পিটার হাস মার্কিন দেশের হয়ে বিভিন্ন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন, গুরুত্বপূর্ণ বেশ লম্বা সময় ধরে। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসে কাজ করেছেন এবং তার অভিজ্ঞতাও বেশ ব্যাপক। তার কূটনৈতিক ক্যারিয়ারে একটা বড় বদল ঘটে মিস্টার জো বাইডেন ক্ষমতায় এসে তাকে যখন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। পিটার হাস বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন 2021 সালে, যোগ দেন 2022 সালের মার্চ মাসে। পিটার হাস এর আগে অর্থাৎ বাংলাদেশে যে দায়িত্ব পালন করছেন তার আগে কূটনৈতিক দায়িত্বের পাশাপাশি অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়ের কাজে আমেরিকার হয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সেটাও তার কূটনৈতিক দায়িত্বের অনেকটা অংশ ছিল অনেক সময়। তিনি বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক নীতি এবং কৌশল উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনকালে পিটার হাস বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন। তার মধ্যে অন্যতম কয়েকটি হলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, মানবাধিকার ও গণতন্ত্রের উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি। পিটার হাসের যোগ্যতা ও দক্ষতা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কূটনৈতিক দুনিয়ায় তার সম্মান এবং মর্যাদার বিষয়টিও সুপ্রতিষ্ঠিত। কিন্তু বাংলাদেশে আমেরিকার একটি অংশগ্রহণমূলক গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে এমন একটি নির্বাচনের দাবিতে সোচ্চার হওয়ায় গত কয়েক বছর ধরেই আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়েন করতে থাকে, বিশেষ করে সরকারের সঙ্গে। 7 জানুয়ারির নির্বাচন, যেটাকে অনেকে ডামি নির্বাচন বা শ্যাম নির্বাচন বলছে, সেই নির্বাচনের আগে পিটার হাসকে খুব ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। তিনি বিভিন্ন দলের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সিভিল সোসাইটির লোকজনের সাথে এবং গণতন্ত্রপন্থী ব্যক্তি ও সংগঠনের সাথেও নিয়মিত মিটিং করেছেন, সরকারি দলের সঙ্গে মিটিং করেছেন। আমেরিকার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার মধ্যে একটা ঐক্য তৈরি হতে বাংলাদেশের ইতিহাসে আমেরিকার জনপ্রিয়তা সর্বোচ্চ স্তরে উন্নীত হতে আমরা দেখেছি গত কয়েক বছর। এই সাফল্যের মূল কারিগরের একজন পিটার হাস। পিটার হাসের এই ধরনের প্রোঅ্যাক্টিভ ভূমিকার জন্য তার নিরাপত্তার ঝুঁকিও তৈরি হয়েছিল, আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগের এক নেতা তাকে পাতি হাঁসের মতো রান্না করে খেয়ে ফেলার হুমকি দিয়ে খুব চাঞ্চল্য তৈরি করেছিলেন। খুব বড় মাপের নেতা নয়, মাঝারি গোছের ছাত্র নেতা টাইপ। সব মিলে পিটার ডি হাস বাংলাদেশে কাজ শুরু করার আগে আমেরিকার তরফে র্যাবের উপর নিষেধাজ্ঞা এবং তারপরে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করলে ভিসা নীতি প্রয়োগের যে ঘোষণা দেয়, যেটা পিটার হাসের দায়িত্ব পালনকালীন সময়ই মানবাধিকার পরিস্থিতি নিয়ে সরাসরি যেভাবে সক্রিয় হতে দেখা যায়, প্রচুর মার্কিন কর্তা ব্যক্তিরা বাংলাদেশে যেভাবে নিয়মিত বিরতিতে সফর করেছেন, তাতে বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ ক্রমে প্রসারিত হতে থাকে। আমরা দেখেছিলাম এর আগে রাস্তায় দাঁড়ালে হয়তো পুলিশ তাদেরকে দাঁড়াতে দেয়নি, গুলি করবার অভিযোগ আছে, গ্রেপ্তার করবার অভিযোগ আছে, গুলি করে হত্যা করবার মতো অভিযোগ বিরোধীরা অনেক সময় তুলেছেন। যখন তখন গুম আতঙ্কে রাজনৈতিক নেতাদের জীবন ছিল চরম অনিশ্চয়তার এক চক্রের আবদ্ধ। আমেরিকার সক্রিয়তা এবং পিটার হাসের কর্মব্যস্ততা সব মিলে বিরোধী শিবিরে এক ধরনের আশা সঞ্চার হতে থাকে। গণতন্ত্রের স্বপ্নে বিভোর সাধারণ জনগণ আমেরিকাকে দুর্বলের বন্ধু ভাবতে শুরু করে, অসহায়ের সঙ্গী মনে করে, আশাবাদী হতে থাকে। কিন্তু সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে 7 জানুয়ারির নির্বাচনের পরে। মানুষের সব আশা, স্বপ্নভঙ্গের হতাশা মানুষকে আমেরিকার প্রতি বিক্ষুব্ধ করে তুলতে থাকে। কিন্তু আমেরিকার নির্বাচনের পরেই এই নির্বাচনকে অগ্রহণযোগ্য এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার পরে মানুষ এখন কিছুটা বুঝতে পারছেন যে আমেরিকা তার অবস্থান বদলায়নি। অনেকে আবার বলছিলেন আমেরিকা আসলে ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে, তাই এমন একটা নির্বাচন বাংলাদেশে হতে পেরেছে। সরকারের তরফেও এমন সব প্রচারণা চালানো হয়েছে। আসলে এই সব কথার কোনো ভিত্তি নেই, এটা আমেরিকা বরাবরই নাকচ করে এসেছে। যাই হোক, এই পুরো প্রক্রিয়ায় যে নামটি বারবার সামনে এসেছে তিনি হলেন পিটার হাস।
বাংলাদেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত 1.5 দশক ধরে একের পর এক প্রহসনী নির্বাচন হয়েই চলেছে। এবার আমেরিকার সক্রিয় ভূমিকা এবং পিটার হাসের দুই দলের নেতাদের সাথে দফায় দফায় বৈঠকের ফলে মনে করা হয়েছিল এবার জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় একটা কার্যকরী উদ্যোগ দেখা যাবে। আওয়ামী লীগ আর ভোটবিহীনভাবে ক্ষমতায় আসতে পারবে না, ভোটের মাঠে তাকে ফিরতেই হবে, জনগণকে ফেস করেই তাকে ক্ষমতায় আসতে হবে। কিন্তু না, তেমন কিছুই হলো না। 28 তারিখের সমাবেশের আগেও পিটার হাস দুই দলের সঙ্গে বসেছেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন, তাদের মনোভাব বুঝতে চেয়েছেন, সহিংসতা এড়াতে বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে উৎসাহিত করেছেন। কিন্তু 28 অক্টোবরের সমাবেশে সহিংসতা হয়েছে। এরপরে বিরোধী দলের নেতাদের উপর সর্বাত্মক ক্র্যাকডাউন চালানো হয়। প্রায় সব সিনিয়র নেতাকে জেলে যেতে হয়, বাকিদের পালাতে হয়। হাজার হাজার নেতাকর্মীকে জেলে রেখে 7 তারিখের দামি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মধ্য দিয়ে সরকার দলীয় মিডিয়া এবং বুদ্ধিজীবীরা এটাকে বাইডেনের রাষ্ট্রনীতির পরাজয় আর শেখ হাসিনার একটি কৌশলী অবস্থানের কারণে ভারতের জয় হিসেবে দেখেছেন। ভারতীয় বিশ্লেষকরাও অনেকে এই একই মত দিয়েছেন। অবশ্যই এটা ছিল ডাহা মিথ্যা একটা প্রোপাগান্ডা, কারণ বাংলাদেশকে ঘিরে আমেরিকার যে কূটনৈতিক পরিকল্পনা তাতে শুধু শেখ হাসিনার ক্ষমতায় থাকার না থাকার বিষয়টি জড়িত না, এটা গোটা রিজিয়নের নিরাপত্তা এবং শান্তির বিষয়। আমেরিকার নিজেরও অনেক দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে এই পুরো অঞ্চলকে ঘিরে। ফলে সেই অবস্থান থেকে ভারত বা বাংলাদেশের দিকে তাকিয়ে নিজের অবস্থান বদলানোর মতো দেশ আমেরিকা না। কোনো সুপার পাওয়ার এভাবে কাজ করে না। সে তার স্বার্থ ভালোই বোঝে এবং এটা কিভাবে আদায় করতে হয় তা জানে। আমাদেরও আমাদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নীতি এবং কৌশল গ্রহণ করতে হবে। কারো ক্ষমতায় থাকার অংশ হিসেবে কোনো দেশের সাথে সম্পর্ক আমরা দেখতে পারি না বা দেখা উচিত না। ফলে এই প্রক্রিয়ায় এখনই যে আমেরিকাকে ব্যর্থ বলে রায় দেওয়ার পরিণতি হিতে বিপরীত হতে পারে। আর এই সব প্রচারে পিটার হাসের বিদায়ের সংবাদটি যেন আগুনে ঘি ঢালার কাজ করছে। অথচ এটা একটা রুটিন ওয়ার্ক, একজন যাবেন আরেকজন আসবেন, কিন্তু নীতির পরিবর্তন তাতে হয় না। এটা এত সহজ না। এগুলো নিয়ে আমি আগে বহুবার কথা বলেছি, আজকে আমি পিটার হাসের থাকতে চাই। আমি নিজেও গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিয়ে কাজ করার সুবাদে বাংলাদেশে কর্মরত মার্কিন অ্যাম্বাসাডার পিটার হাসের সাথে পেশাদার বা কাজের প্রয়োজনে সম্পর্কের সীমানা পেরিয়ে আমাদের এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খানিকটা গড়ে উঠেছে। আমার বিপদে আপদে তাকে আন্তরিকভাবে খোঁজখবর নিতেও দেখেছি এবং এটা শুধু আমার ক্ষেত্রেই না, অনেকের ক্ষেত্রেই আমরা সেটা তাকে দেখেছি। যদিও আমি অনেক সময় বাংলাদেশে মার্কিন নীতির সমালোচনা করি, কিন্তু সেটা ব্যক্তিগত সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। সেই দিক থেকে পিটার হাসের বিদায় আমার কাছে একজন প্রিয় বন্ধুর বিদায় বটে। যদিও প্রযুক্তির এই কালে কোনো দূরত্বই আর তেমন কোনো সমস্যা তৈরি করে না, কিন্তু দূরে থাকা আর একই শহরে থাকার মধ্যে কিছুটা পার্থক্য তো থাকেই। আমি পিটার হাসের বিদায়কে একজন শুভাকাঙ্ক্ষীর বিদায় হিসেবেও দেখি। ফলে তার পেশাদার জীবনের মূল্যায়নের সাথে আমার আবেগ এবং অনুভূতি এখানে মিশে থাকবে, এটাই হয়তো স্বাভাবিক। তারপরেও আমি এই ব্যক্তিগত পরিসরকে পাশ কাটিয়ে বাংলাদেশে ওনার কাজের পরিসরকে নির্মোহভাবে বিশ্লেষণ করতে চেষ্টা করেছি সাম্প্রতিক একটি লেখায়। ছোট্ট এই লেখাটি নিয়ে যে ছাপা হয়েছে গত 26 জুন 2024। এখানে আমি লেখাটি ধরে বিস্তারিত কথা বলবো না, জাস্ট কয়েকটি বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। আমরা যদি ধরেও নিই পিটার হাস তার সরকারের বাংলাদেশ নীতির সাথে দ্বিমত পোষণ করে কূটনৈতিক জীবন থেকে সরে যাচ্ছেন, মানে মার্কিন সরকারের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে পেশাই পরিবর্তন করে ফেলছেন, তা বাংলাদেশের জনগণের আবেগের সাথে সহমর্মিতারই একটা বহিঃপ্রকাশ হিসেবে দেখবার সুযোগ আছে। বাংলাদেশের মানুষ আশা করেছিল আমেরিকা আরও একটু অ্যাক্টিভ ভূমিকা নেবে, এত স্লো ও রুটিন কথাবার্তার বাইরে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাবে। ফলে এই দিক থেকে পিটার হাসকে একটা ধন্যবাদ আমরা দিতেই পারি। আমরা বলতেই পারি, থ্যাংক ইউ পিটার, বাংলাদেশ তোমাকে মনে রাখবে। এবং ইতিহাসে আরো কিছু রাষ্ট্রদূতকে যে কারণে বাংলাদেশ মনে রেখেছে সেই লিস্টে পিটার হাসের নামও যুক্ত হতে যাচ্ছে। আমরা সবাই ব্লাড টেলিগ্রামের গল্পটি জানি। 1971 সালের 6 এপ্রিল আর্চার কেন্ট ব্লাড এটি লিখেছিলেন। এটি সম্ভবত মার্কিন পররাষ্ট্রনীতির ইতিহাসে সবচেয়ে তীব্র ভাষায় প্রকাশিত ভিন্ন মতের একটি অভিব্যক্তি, যা পূর্ব পাকিস্তানের সেই সময়ের শেষ আমেরিকান কনসাল জেনারেল থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে পাঠানো হয়েছিল। যখন মুক্তিযুদ্ধ পুরোদমে চলছিল, ব্লাড তার টেলিগ্রামটি এই কথাগুলো দিয়ে শুরু করেছিলেন: আমাদের সরকার পূর্ব পাকিস্তানের গণতন্ত্রের চরম অবমাননাকে নিন্দা করতে ব্যর্থ হয়েছে। বলা বাহুল্য, এই মহৎ ভিন্ন মতের কারণে ব্লাডের কূটনৈতিক জীবন আর কখনো পুনরুদ্ধার হয়নি। তবে তার বোল্ড কথাগুলো অন্তর্নিহিত চেতনা এখনো চলচল করছে, তিনি স্মরণীয় হয়ে আছেন। 1971 সালের পর থেকে বাংলাদেশের মার্কিন মিশনগুলোর দায়িত্বে থাকা মানুষদের জন্য কাজ করা সবসময় সহজ হয়নি। মিশনের প্রধানকে প্রায় চ্যালেঞ্জিং পরিবেশে এবং উল্লেখযোগ্য ব্যক্তিগত ঝুঁকির মধ্যে কাজ করতে হচ্ছে। মার্শিয়া বার্নিকাটের গাড়িতে হামলা, ড্যান মোজেনার প্রতি অপমানজনক বিদ্রুপ বা পিটার হাসকেও বিভিন্ন নিরাপত্তা বিপর্যয় ও বৈরিতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেটা আগেই বলেছি। এই কূটনীতিকদের কখনো অতিরিক্ত আক্রমণাত্মক এবং কখনো আমেরিকার অতিরিক্ত অস্পষ্ট একটি কূটনৈতিক নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে হয়েছে। স্থানীয়ভাবে তারা যা বুঝতেন, দূর থেকে যারা বিষয়গুলোতে সিদ্ধান্ত নিতেন, তাদের মতের সাথে ভিন্ন মত থাকা অস্বাভাবিক না, কিন্তু এটা বাস্তবায়ন করার প্রক্রিয়াও অতি জটিল। অনেকে বিশ্বাস করেন যে দক্ষিণ এশিয়ায় মার্কিন পররাষ্ট্রনীতি পুরোপুরি ভারতের দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এই ধরনের সব ডিম এক ঝুড়িতে রাখার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করেছে। এই পদ্ধতির অর্থ হলো, যতক্ষণ পর্যন্ত প্রকৃত গণতন্ত্র বাংলাদেশে ভারতের জন্য অসুবিধাজনক, ততক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় সরাসরি চাপ প্রয়োগ করতে সক্ষম হবে না। কিন্তু এটা যে সত্য হতে পারে না তা আগেই বলেছি। তারপরেও এমন কথা যখন ওঠে, তখন কিন্তু এই প্রশ্ন সামনে আসে, তাহলে ঢাকায় উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর, নিষেধাজ্ঞা এবং ভিসা নীতির আসল লক্ষ্য কি ছিল? এটা কি শুধুমাত্র গণতন্ত্র প্রচারের ফাঁকা বলি ছিল মার্কিন
যুক্তরাষ্ট্রের, নাকি এটি ওয়াশিংটনের একটা গুরুতর ভুল ক্যালকুলেশনের ফল? এটি কি শুধু চীনের ক্রমবর্ধমান প্রভাবকে দমানোর চেষ্টা ছিল, নাকি এটি এমন একটি জটিল চাল ছিল যেটি আমরা সাধারণ মানুষ বুঝতেই পারিনি? উত্তর যাই হোক না কেন, সত্য হলো যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বাংলাদেশি জনগণের মধ্যে তারা যে আশাবাদ তৈরি করেছিল তার অনেকটাই হতাশায় পরিণত হয়েছে, এবং সেই কাজটা তারা করেছেন। আর বাংলাদেশে আমেরিকার সফলতা বা ব্যর্থতার প্রতীকী ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন পিটার হাস। পিটার হাস বিরোধী দল এবং মতের প্রতি অগণতান্ত্রিক আচরণ ও মানবাধিকারের পক্ষে যেভাবে সোচ্চার হয়েছিলেন, তার আলোকে নিজেদের রাজনীতিকে কতটা বিজয় অর্জনের কৌশলগত দিক থেকে উপযোগী করতে পেরেছিল বিরোধী শিবির, সেই প্রশ্ন থেকে যায়। একটা রাষ্ট্র স্বাধীন দেশে এর চেয়ে বেশি হস্তক্ষেপ করলে সেটা একটা যুদ্ধাবস্থার দিকে চলে যায়, তখন আর সার্বভৌমত্বকে সম্মান দেখানো হয় না। ফলে আমেরিকার ভূমিকার সমালোচনার সাথে সাথে আমাদের বিরোধী দলের ভূমিকার দিকটাও খতিয়ে দেখতে হবে। তারা কি গণতন্ত্র উদ্ধারের জন্য উপযোগী কৌশলে নিজেদের রাজনীতিকে পরিচালিত করতে পেরেছেন? নিজেরা ব্যর্থ হয়ে অন্যের দোষকে বড় করে দেখবার সুযোগ নেই, আর এর জন্য বিশেষ করে একজন রাষ্ট্রদূতকে দোষারোপ করা অন্যায় এবং অজ্ঞতাপূর্ণ হবে। আর সব ব্যর্থতার পরে এটি মেনে নিতে হবে যে তার মেয়াদকালে পিটার হাসের অন্যতম বড় সাফল্য হলো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে। আমেরিকান পররাষ্ট্র মিশনের এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকাণ্ডের কারণে আমেরিকার প্রতি জনগণের কৃতজ্ঞতার মনোভাব ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছিল। তাছাড়া কোভিড-19 সময় বিনামূল্যে ভ্যাকসিন পাঠানো থেকে শুরু করে মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ সদস্যদের উপর নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের সিভিল সোসাইটির প্রতি অবিচল সমর্থন পিটার হাসকে এক স্মরণীয় উচ্চতায় নিয়ে গেছে, এবং মানুষ তাকে স্মরণে রাখবে। মনে রাখতে হবে, পিটার হাস বাংলাদেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল একটা সময় দায়িত্ব পালন করছিলেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আর্চার ব্লাড যেমন স্মরণীয় হয়ে আছেন, 71 সালে দেশ হিসেবে আমেরিকার জনগণের পক্ষে অবস্থান নিতে ব্যর্থ হওয়ার পরেও ব্লাডের ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। আর এবারও ইতিহাসের একই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। আমেরিকা জনগণের আকাঙ্ক্ষার প্রতি যথাযথ রেসপন্স করতে না পারলেও পিটার হাস নিজের অবস্থান এবং বিবেকের কাছে পরিষ্কার আছেন বলেই মনে হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধের আলোকে বাংলাদেশের জনগণের পক্ষে থেকে নিজ দেশের সিদ্ধান্তের সাথে দ্বিমত করে তিনি কূটনৈতিক ক্যারিয়ার থেকে সরে দাঁড়ালো আমাদের গণতন্ত্রের লড়াইয়ে এই দূরদেশের বন্ধু চিরস্মরণীয় হয়ে থাকবেন। সবশেষে বলতে হয়, রাষ্ট্র হিসেবে আমেরিকা নীতি সেই 1971 সালে কিভাবে ব্যাকফুটে পড়ে গিয়েছে তার একটা মূল্যায়ন যদি আমেরিকা করতে পারে, তাহলে আগামীতে যিনি দায়িত্ব নেবেন তিনি তার দেশের রাষ্ট্রীয় নীতির সাথে বিরোধিতার অবস্থান গ্রহণ করা ছাড়াই বাংলাদেশে দায়িত্ব পালন করতে পারবেন। গণতন্ত্রের প্রতি আমেরিকার যে গ্লোবাল অঙ্গীকার, তার সাথে বাংলাদেশের জনগণের চাওয়ার একটা মিল তৈরি হওয়াতে আগামীতে আমেরিকার হয়ে যে বা যিনি বাংলাদেশে দায়িত্ব পালন করবেন তার জন্য পিটার হাসের কর্মপন্থা একটা বড় পাঠক হয়ে থাকবে। পিটার হাস কিভাবে জনগণের আস্থাভাজন হয়ে উঠেছিলেন, কিভাবে তিনি তার দেশকে সবসময় বাংলাদেশের জনগণের আবেগ এবং চাওয়ার প্রতি মনোযোগী হতে উদ্যোগ নিয়েছেন, এবং তার বিদায়টাও একটা নৈতিক জবাব হিসেবে কেন দেখা হচ্ছে, এই সবই আগামীতে বাংলাদেশে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক বিকাশের ক্ষেত্রে কাজে আসবে। আবারও বলি, থ্যাংক ইউ পিটার। এতক্ষণ আমার কথা শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।